সরকারি চাকরিতে কোটা সংস্কারে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু বাস্তবে কি তা সম্ভব? অন্তত প্রধানমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনের পর কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত তাদেরকে হয়তো আদালতের সিদ্ধান্তের জন্যই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চীন সফরের নানা দিক নিয়ে যেমন আলোচনা হয়, একই সাথে সাম্প্রতিক নানা ইস্যুও উঠে আসে, যার মধ্যে অন্যতম ছিল কোটা ইস্যু। এবং কোটা ইস্যু নিয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, তাকে যখন বলা হয় যে আন্দোলনকারীরা কোটা সংস্কারের জন্য তার হস্তক্ষেপ চেয়েছেন, তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই বিষয়ে আসলে তার করণীয় তেমন কিছু নেই। তিনি বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো অধিকার তার নেই। আদালতে বিষয়টি ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি সকলকেই অপেক্ষা করতে বলেন। তার মানে বোঝাই যাচ্ছে আসলে এক্ষেত্রে আদালতের রায়টি না আসা পর্যন্ত এই বিষয়টি খুব সহসাই সমাধান হচ্ছে না। এর ফলে সংসদ অধিবেশন ডেকে একটি বিশেষ অধিবেশন ডেকে যে কোটা সংস্কারের একটি দাবি তোলা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে, সেটি হয়তো শেষ পর্যন্ত সম্ভব নাও হতে পারে। অন্তত প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি কিন্তু অনেকটাই পরিষ্কার। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী কোটা বিষয়ে নানান দিক তুলে ধরেন। কোটা না থাকার ফলে যে প্রভাব পড়েছে সেটিও তার বক্তব্যে কিন্তু অনেকটাই প্রকাশ্যে আসে। যেমন তিনি বলেছেন, কোটা বাতিল হওয়ার পর 23টি জেলা থেকে পুলিশে কোনো ব্যক্তি আসলে চাকরি পান নাই। অন্যদিকে তিনি বলেছেন যে পররাষ্ট্র ক্যাডারে মাত্র 2 জন নারী এবং পুলিশে মাত্র 4 জন নারী চাকরি করার সুযোগ পাচ্ছেন এই কোটা বাতিলের পর থেকে। সুতরাং কোটার প্রয়োজন শেষ পর্যন্ত আছে কিনা সেই বিষয়টিও ভেবে দেখার জন্য আন্দোলনকারীদেরকে অনুরোধ করেন শেখ হাসিনা। অন্যদিকে কোটা আন্দোলনকে ঘিরে তার কিছু বলা যায় যে তিনি কিছু কথা বলেছেন। যেমন তিনি বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা নেই, অর্থাৎ আদালতের রায় না আসা পর্যন্ত যদি আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন পরিচালনা করতে চান, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না, কোনো বাধাও নেই। কিন্তু আন্দোলনের নামে যদি কোনো ধ্বংসাত্মক কার্যক্রম নেওয়া হয়, অর্থাৎ গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়, সেক্ষেত্রে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটি কিন্তু একটি কড়া হুঁশিয়ারি বলা যেতে পারে। কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে এমন একটি বিষয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী এবং এটির তীব্র ভাষায় সমালোচনাও করেছেন। তিনি প্রশ্ন রেখেছেন যে সরকারি চাকরিতে কার আসলে আগে সুযোগটা পাওয়া উচিত, একজন একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের নাকি একজন রাজাকারের পরিবারের সন্তানের, সেই বিষয়টিও আসলে আন্দোলনকারীদেরকে ভেবে দেখতে বলেছেন। অন্যদিকে আমরা দেখেছি যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী কথা বলেছেন, সেটি হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বিষয়ে। আপনারা জানেন যে প্রত্যয় স্কিম বাতিল করার জন্য কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। তারা কিন্তু 1 জুলাই থেকে কর্মবিরতিতে আছেন। শুধু শিক্ষকরাই নন, এর সাথে কর্মচারীরাও যুক্ত হয়েছেন। ফলে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর কার্যক্রম কিন্তু এখন একেবারে স্থবির হয়ে আছে। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সংবাদ সম্মেলনে। তখন তিনি বলেছেন যে যারা আন্দোলন করছেন তারা অনেকগুলো বিষয় না বুঝেই আসলে আন্দোলনটি শুরু করেছেন, এবং এক্ষেত্রে তিনি সর্বজনীন পেনশন স্কিমের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো বর্ণনা করেন এবং বলেন যে যে কোনো নাগরিকের জন্যই আসলে সর্বজনীন পেনশন স্কিমটা গ্রহণ করাটা অত্যন্ত ভালো হবে, এবং শুধুমাত্র যে ব্যক্তি এই সর্বজনীন পেনশন স্কিম করবেন, যিনি চাকরি করছেন তিনি করবেন এমনটি নয়, বরং পরিবারের যে কোনো সদস্যই আসলে এই স্কিমটি গ্রহণ করতে পারেন, এবং এতে করে তাদের ভবিষ্যতের যে দুর্ভাবনা সেই দুর্ভাবনাটি অনেকটাই কেটে যাবে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ঘণ্টাখানেক পরেই কিন্তু জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করেছেন, এবং সেখানে তারা বলছেন যে যেই শিক্ষকদের যে শিক্ষক সহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়টি ঘোষণা করা হয়েছিল সেটি কার্যকর হবে মূলত 2025 সালের 1 জুলাই থেকে। অর্থাৎ এই যে সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয়ের যে শুরু হওয়ার যে তারিখ সেটি কিন্তু 1 বছর পিছিয়ে দেওয়া হলো। এবং একটু মনে করিয়ে দেই যে সরকারের যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী 2025 সালের 1 জুলাইয়ের পর থেকে যারা সরকারি চাকরিতে যে কোনো সরকারি চাকরিতে যোগদান করবেন তারা কিন্তু এখন প্রচলিত যে পেনশন ব্যবস্থা আছে সেই পেনশন ব্যবস্থার মধ্যে থাকবে না, তারা সর্বজনীন পেনশন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ এখন তারা যে পেনশনের
যে এখন যারা সরকারি চাকরি করেন তারা যেই উপায়ে যে প্রক্রিয়ায় পেনশন পেয়ে থাকেন সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং একই সাথে এইখানে আমরা দেখলাম যে আজকে যেই প্রজ্ঞাপনটি, সেই প্রজ্ঞাপনটির পর শিক্ষক সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু একইভাবে একই সময় আসলে সেই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন যেহেতু চীন সফর নিয়েছিল, তো চীন সফরের নানা দিক নিয়েও আসলে তিনি কথা বলেছেন। যেমন চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি কী, এই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী বলেছেন যে মোট 4টি অর্থনৈতিক সুবিধার আওতায় বাংলাদেশকে $2 বিলিয়ন সমমূল্যের অর্থ দিতে সম্মত হয়েছে চীন। এর মধ্যে কিছু হবে অনুদান এবং কিছু হবে সুদমুক্ত ঋণ। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী এই সফরে চীনের সাথে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। তিনি বলেছেন যে এগুলো দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এছাড়া চীন সফর নিয়ে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছিলেন, যারা বলেছিলেন যে চীন থেকে আসলে বাংলাদেশ তেমন কিছুই অর্জন করতে পারেনি, তাদের সমালোচনার জবাব দিয়েছেন। সেই সমালোচনার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে নেতিবাচক কোনো কথা তিনি খুব একটা পাত্তা দেন না। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অন্যান্য আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে, তার মধ্যে ছিল প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির বিষয়। এই ধরনের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তিনি এই আশ্বাসটি দিয়েছেন। অন্যদিকে যারা এই সমস্ত ফাঁস প্রশ্নে পরীক্ষা দিয়ে কর্মকর্তা হয়েছেন এবং এখন চাকরি করছেন, তিনি বলেছেন তাদের চাকরি করার কোনো অধিকার নেই। এরকম যদি কাউকে বের করা যায়, অর্থাৎ যাদেরকে ধরা হয়েছে তারা যদি কারো নাম বলেন, সেক্ষেত্রে এই বিষয়টি তদন্ত হবে এবং তদন্তের পর কারো নাম যদি সামনে আসে যে যিনি এই ফাঁস প্রশ্নে পরীক্ষা দিয়ে কর্মকর্তা হয়েছেন বা কর্মচারী হয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার একটি কথা তিনি বলেছেন। এবং একই সাথে বলেছেন যে দুর্নীতির বিষয়ে তার জিরো টলারেন্স সবসময় ছিল এবং থাকবে, এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার সবসময় ব্যবস্থা নেবেন। এবং এই দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি একটি উদাহরণ টেনেছেন। যেমন তিনি বলছিলেন যে তার একজন পিয়ন, তিনি এখন 400 কোটি টাকার মালিক, এবং এটি যখন তিনি জানতে পেরেছেন, জানার পর তার সব ধরনের কার্ড, যেটা গণভবনের কার্ড ছিল, সেগুলো সিজ করে নিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং এটি উদাহরণ দিতে গিয়ে তিনি বুঝিয়েছেন যে সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতি আছে এবং এই দুর্নীতিকে রোধ করার জন্য আসলে তার সরকার কাজ করছে। এবং তিনি বলছেন যে দুর্নীতিকে তিনি এবং তার সরকার কখনোই পাত্তা দেবে না। এছাড়াও আরেকটি বিষয় এসেছে, আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তার উপর এক নির্বাচনী প্রচারে হামলা হয়েছে এবং এই হামলার প্রধানমন্ত্রী নিন্দা করেছেন এবং তিনি বলেছেন যে আমেরিকার মতো একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না।